নমস্কার বন্ধুরা, আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূমিকম্প। মাঝরাত্রে বাসুকি একবার মাথা নাড়িলেন। প্রসন্ন অঘরে ঘুমাইতেছিল। কাল গরমে তাহার ভালো ঘুম হয় নাহি। আজ ৯টা বাজিতে না বাজিতে তাহার চোখ জড়াইয়া আসিতেছিল। খাইয়া উঠিয়া ১০ মিনিট কালও সে আজ বসিতে পারে নাহি। অমন চাঁদ উঠিয়াছিল আজ, টুকরা টুকরা গতিশীল মেঘে অমন অপরূপ হইয়া উঠিয়াছিল আকাশ। ওদিকে তাকাইবার অবসরও তাহার ছিল না। চোখে ঘুম লইয়া সে শুইয়াছিল, আর শোয়া মাত্র ঘুমাইয়াছিল। তারপর মাঝরাত্রে প্রকৃতির এই কাণ্ড। প্রসন্নের ঘুম ভাঙিল আতঙ্কে। তখন চাঁদ অস্ত গিয়াছে। ঘরের ভিতর অন্ধকার এমন গাঢ় যে চোখের পাতাটি পর্যন্ত দেখা যায় না। চৌকিটা বেতালে দুলিতেছে। টিনের চালে ঝনঝন শব্দ উঠিয়াছে। বাহিরের আকাশ শঙ্খের আর্তনাদে মুখর। কোণ ছিঁড়িয়া মশারির একটা দিক গায়ে আসিয়া পড়িয়াছে। হঠাৎ ঘুম ভাঙিয়া বুঝিবার জো নাহি যে এই কোমল অবাধ্য আলিঙ্গন মশারিরই একটা নাম না জানা ভয়ানক কোনো কিছুর নয়। প্রসন্নের মনে হইল সে মরিয়া গিয়াছে। ভয়ের এতগুলি সমন্বয় মানুষের জীবনে বাঁচিয়া থাকিতে ঘটে না। হঠাৎ প্রসন্ন সচেতন হইয়া উঠিল। কে যেন উঠানে তারস্বরে হাঁকিতেছে। প্রসন্ন, ওঠ প্রসন্ন, শিগগির ভূমিকম্প হচ্ছে। ওরে প্রসন্ন, প্রসন্ন। ভয়ের মধ্যে পলায়নের প্রেরণা থাকে। কত যুগ যুগান্ত ধরিয়া যে ভয়ের আগে আগে সে পলাইয়া বেড়াইতেছিল তার ঠিকানা নাহি। কিছু না জানিয়া, কিছু না বুঝিয়া ওভাবে পলায়নের মতো ভয়ানক আর কিছু নাহি। এবার প্রসন্ন বাঁচিল। মশারির আলিঙ্গন ছাড়াইয়া সে চৌকির নিচে নামিয়া পড়িল। কিন্তু পলাইতে আরম্ভ করার মধ্যে যে পরিত্রাণ নাহি সে কথা বোঝা গেল মুহূর্তের মধ্যেই। প্রসন্ন দরজা খুঁজিয়া পাইল না। তাহার ধারণা মতো যেখানে দরজা থাকার কথা সেখানটা হাতড়াইয়া শুধু দরমার বেড়াই তাহার হাতে ঠেকিল। আজ এই একান্ত অসময়ে সে দরজার অবস্থান ভুলিয়া গিয়াছে। এ কি অসহায় অবস্থা! ভূমিকম্পের চেয়ে হৃৎকম্পই এবার তাহার বড় বিপদ হইয়া উঠিল। মাটির সঙ্গে কাঁপিতে গিয়া সাজানো ইটের বাড়ি যেভাবে ভাঙিতে থাকে, প্রসন্ন তেমনিভাবে ভাঙিয়া পড়িতে লাগিল। নাড়া খাইয়া তাহার মগ্ন চেতনা হইতে যে কত দুঃখ, ভয় ও উত্তেজনার তলানি উঠিয়া আসিয়া তাহার বর্তমান আতঙ্কের সঙ্গে মিশিয়া গেল, তাহার হিসাব হয় না। বাহিরে শঙ্কের শব্দ, উলুধ্বনি ও আত্মীয় স্বজনের ব্যাকুল ডাকাডাকির বিরাম নাহি। পৃথিবীর যেখানে যত মমতা আছে সব যেন তাহার বিপদে একসঙ্গে আফসোস জুড়িয়া দিয়াছে। সে বাহির হইতে না পারিলে শেষ পর্যন্ত ওদের বুকও তাহার বুকের মতোই ভাঙিয়া যাইবে। দরজা কই, দরজা! এইখানে দরজা, এইখানে! মার হাতের বালা! ঠক ঠক শব্দে দরজায় মাথা খুঁড়িতে লাগিল। প্রসন্ন দরজা খুলিয়া বাহির হইয়া আসিল। বাঁচিবার অনন্ত অবকাশ লইয়া উঠানের কোণে ভাঙা চৌকিটাতে সে বসিয়া পড়িল। এই রুক্ষ কঠোর মাটির পৃথিবীর সঙ্গে অসমান যুদ্ধে সে জয়লাভ করিয়াছে, কিন্তু সে দারুণ আহত। সেই ভূমিকম্পের পর প্রায় ২ বৎসর পর্যন্ত প্রসন্নের মস্তিষ্কে একটা অদ্ভুত ব্যাপার ঘটিতে লাগিল। বসিয়া থাকিতে থাকিতে হঠাৎ উঠিয়া দাঁড়াইলে অন্যমনস্ক অবস্থায়, হঠাৎ কেহ জোরে নাম ধরিয়া ডাকিলে তাহার মাথার মধ্যে একটা কালো পর্দা দুলিতে আরম্ভ করে। পর্দাটির প্রান্তগুলি পরল পরল অন্ধকার দিয়া দরমার বেড়ার মতো করিয়া বোনা এবং ঝাপসা অন্ধকারের দেওয়ালে আটকানো। ২ হাতে চোখ রগড়াইয়া জোরে জোরে মাথায় ঝাঁকুনি দিয়া পর্দা সরানো যায় না। অতীত জীবনের চেনা অথচ অজানা রহস্যের মতো দুলিতে থাকে। চেষ্টা স্থগিত করিলে হঠাৎ এক সময় পর্দাটা অন্তর্হিত হইয়া যায়। আশ্চর্য এই, তখন আর পর্দাটির ভূতপূর্ব অস্তিত্বে প্রসন্ন বিশ্বাস করে না। মাথার মধ্যে যে মাঝে মাঝে তাহার অমন খাপছাড়া অভিনয় হয় সে কথাটাও সে বেশ ভুলিয়া থাকে। বছর ২ পরে চাকরির চেষ্টায় একবার মাদ্রাজ ঘুরিয়া আসিয়া পর্দাটা তাহার মাথা ছাড়িয়া চলিয়া গেল।
কিন্তু রাখিয়া গেল অন্য উপসর্গ। মাদ্রাজ যাওয়ার সময় তাহার সঙ্গে একটি সুটকেসে খানদুই ধুতি ও একটি জামা ছিল। ওই সামান্য জিনিস চুরি হওয়ার ভয়ে সমস্ত পথ সে চোখ বুজিতে পারে নাহি। রূপান্তর লইয়া এই ভয় তাহার মনে কায়েমি হইয়া রহিল। প্রত্যেক রাত্রে সমস্ত রাত্রির জন্য নিজের অচেতন অসহায় অবস্থার কথা ভাবিয়া তাহার ঘুম টুটিয়া যাইতে লাগিল। কৌতূহলের ছোট বড় সমস্ত বিষয় ঘুমের রহস্যের মতোই তাহাকে পীড়ন করিতে লাগিল। যাহা গোপন, যাহা সে বোঝে না, তাহাই ভয়ানক, তাহাই নিষ্ঠুর। একদিন ছেলেদের পুরানো মাসিকে একটা সামান্য ধাঁধার জবাব বাহির করিতে না পারিয়া ক্রোধে ক্ষোভে সে এমন বিচলিত হইয়া পড়িল যে পরে ঠান্ডা মাথায় বিবেচনা করিয়া দেখিয়া তাহার দুঃখ ও লজ্জার সীমা রহিল না। তখন দিনের আলো নিবিয়া আসিয়াছে, চারিদিকে আনন্দের দীনতা। কপালের ঘাম বাতাসেই শুকাইয়া যাচ্ছে, তথাপি কাপড় দিয়া কপাল মুছিয়া প্রসন্ন ভাবিতে লাগিল সে যে পাগল নয়, তার প্রমাণের সংখ্যাগুলি যদি এমনিভাবে কমিয়া আসে তাহা হইলে উপায় হইবে কি? অথচ প্রতিকার নাহি। সে সবই বুঝিতে পারে, কিন্তু নিজেকে কিছুই বুঝাইতে পারে না। রাত্রে মশারি গুঁজিয়া শুইয়া তাহার মনে হয় ভালো করিয়া বুঝি গোঁজা হয় নাহি, কোথায় ফাঁক রহিয়াছে, মশা ঢুকিবে। এ যে ভুল বুঝিতে পারিলেও ৩-৪ বার সন্তর্পণে তোষকের চারিপ্রান্ত না হাতড়াইলে তাহার স্বস্তি থাকে না। বসিবার ঘরে তালা দিয়া বারবার টানিয়া দেখিয়া আসিলেও হয় চৌকির নিচে রোজই সে চোর খোঁজে। এমনি সব অন্তহীন পাগলামি। মাঝে মাঝে সে বিদ্রোহ করে, কিন্তু তাহাতে ফল আরও খারাপ হয়। যুদ্ধ করিয়া হার মানিতে জ্বালা যেন বাড়িয়া যায়। নিজের কাছে নিজের সে কি নির্মম অপমান। প্রসন্নের হৃদয়বৃত্তিগুলি ক্রমে তীক্ষ্ণ ও সতেজ হইয়া উঠিল। অনুভব শক্তি আশ্চর্য রকম বাড়িয়া গেল। তাহার মধ্যে ভাবপ্রবণতা দেখা দিল। ছোট দুঃখ তাহার কাছে এখন আর ছোট নয়। প্রাত্যহিক জীবনের যেসব সূক্ষ্ম ও কোমল সুর তাহার মতো অকর্বীর কানে পশিবার কথা নয়, এখন সেগুলি সে বেশ ধরিতে পারে। কল্পনাকে, অবাস্তব কল্পনাকে আমল দিতে তাহার ভালো লাগে। সময় সময় সে অত্যন্ত বিমর্ষ হইয়া পড়ে। জীবনের দেনা পাওনার কড়া হিসাবই সে নয়, তবু সে টের পায় জীবনটা অর্থহীন। বাঁচিয়া থাকার কোনো মানেই সে খুঁজিয়া পায় না। জীবনের যে মানে সে খোঁজে তাহা যে অসাধারণ বৈচিত্র্য, উত্তেজনা, ভূমিকম্প, রোগ, শোক ও আতঙ্কের সমারোহ ভিন্ন আর কিছু নয়। মদের তৃষ্ণা জলে মিটবে কেন? নিত্যপাত্র ভরিয়া তীব্র সুরা সম্মুখে ধরিয়া মানুষের জীবন তেমন স্বাকীয় নয়। রাত্রে প্রসন্ন আশ্চর্য স্বপ্ন দেখে। একটা খাড়া উঁচু পাহাড়, তার উপরে প্রসন্নের স্কুল। অনেক বয়সে স্কুলে পড়িতেছে বলিয়া প্রসন্নের বড় লজ্জা। টিফিনের ছুটির সময় স্কুলের সামনে পাহাড়ের একেবারে ধারে সে চুপচাপ দাঁড়াইয়া আছে। হঠাৎ একটা ছেলে তাহাকে এমন ধাক্কাই দিল যে পাহাড়ের নিচে আছড়াইয়া না পড়িয়া প্রসন্নের আর উপায় নাহি। কারণ আজ শাড়ি পরিয়া স্কুলে আসিয়াছে বলিয়া উঠিবার প্রক্রিয়াটা সে ভুলিয়া গিয়াছে। পাহাড়ের ঠিক নিচে একটা ইদারা। শূন্যে পড়িতে পড়িতে প্রসন্ন বিবেচনা করিয়া দেখিল, ইচ্ছা করিলে ইদারার মধ্যেও পড়া যায়, অথবা একটু বাঁকিয়া ইদারার পাকা বাঁধানো পাড়ের উপরেও আছড়ানো চলে। কি করা উচিত? আধা আধি পড়িয়া সে মন স্থির করিয়া ফেলিল, ইদারার জলে পড়িলে লাগিবে না বটে, কিন্তু ওর মধ্যে আবছা অন্ধকার, ওর মধ্যে অজানা রহস্য। তাছাড়া নিজের চেষ্টায় উঠিয়া আসিতে না পারিলে ওর মধ্যেই তাহাকে বাকি জীবনটা কাটাইতে হইবে। হেডমাস্টার নিয়ম করিয়াছেন, কোনো ছেলে ইদারায় পড়িলে তাহাকে আর তোলা হইবে না। নৌকার হালের মতো হাতের খাতায় বাতাস কাটিয়া প্রসন্ন ইদারার পাড়ে আছড়াইয়া পড়িল। হাত পা ভাঙিল না বটে, কিন্তু আঘাত লাগিল, সত্যিকারের আছাড় খাওয়ার সমানই। স্বপ্নে আর বাস্তবে ও ছাড়া আর তফাৎ আছে কি?
ভালোবাসিয়া যাহাকে পাই নাহি, স্বপ্নে সে পাশে আসিয়া বসিলে এই স্বপ্নে পাওয়ার মধ্যে শুধু বাস্তবতার ফাঁকিটুকুই থাকে বলিয়া বাঁচা সম্ভব হইয়াছে। স্বপ্নকে তাহার ন্যায্য মূল্য দিতেই হইবে। প্রসন্ন উঠিয়া আলো জ্বালিল, জল খাইয়া গায়ে একটা চাদর জড়াইয়া চুপচাপ বিছানায় বসিয়া রহিল। শুধু বাড়ি নয়, সমস্ত পাড়াটা নিঝুম হইয়া পড়িয়াছে। আলোটা ভয়ে ভয়ে মিটিমিটি জ্বলিতেছে। রাস্তার আলো এতখানি অন্তরালে যে অস্তিত্বের মৃদু প্রমাণটাই বিস্ময়কর। এ যেন রাত্রি নয়, শঙ্কার কুয়াশা। প্রসন্ন ভাবিতে লাগিল, একটি বউ থাকিলে এ সময়ে কাজে দিত। প্রেমালাপ নয়, মানুষের সঙ্গে দুটি সাধারণ কথা বলিবার এত বড় প্রয়োজন কি সচরাচর আসে? বউ নিশ্চয়ই তাহার ভয়ের ভাগ লইত। দু চোখ বড় বড় করিয়া ভীত কণ্ঠে বলিত, কি গো, কি? সে বলিত, কিছু না, বড্ড মশা লাগছে, উঠে মশারিটা একবার ঝাড়ো না। আলোটা বাড়িয়ে দাও, আমার বড় ভয় করছে। আমি রয়েছি, ভয় কি? বলিয়া সে হাসিত। বউ তথাপি বলিত, না না, আলোটা তুমি বাড়িয়ে দাও। মা কেমন করিয়া টের পাইয়াছিলেন। উঠিয়া আসিয়া জানালা দিয়া প্রশ্ন করিলেন, রাত দুপুরে আলো জেলে বসে রয়েছিস যে? একটা দুঃস্বপ্ন দেখলাম মা। তা দেখবি না? যে অনাচারটাই তুই করিস, কাপড়ে ভাত পড়ল, পই পই করে বারণ করলাম, কানে তুললি না, সেই কাপড়ে এসে শুলি। নে, মা দুর্গাকে ডেকে আলো নিবিয়ে ঘুমো। পরদিন সকালে মা বলিলেন, এবার একটা বিয়ে কর বাবা, মাথা খাস, রোজগার পাতি করছিস। সকালে বউয়ের প্রয়োজন মিটিয়া গিয়াছে। খবরের কাগজটা নামাইয়া প্রসন্ন বলিল, কানপুরে কি ভয়ানক কাণ্ড হয়েছে জানো মা? একটা আফিসের ছাদ ভেঙে 7 জন কেরানি মারা গেছে, 15 জন জখম হয়েছে। মোটা হেডিংটা দেখিয়া মা বলিলেন, ওই লিখেছে বুঝি? না, ওটা যুদ্ধের খবর।